প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের কোষ্ঠকাঠিন্য নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন শিশুরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার সামেদুর রহমান 1967 সালে জুন মাসে মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম এনটিভির দর্শকবৃন্দকে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, এটা একটা কমন সমস্যা, অনেক বাচ্চারাই এই সমস্যায় ভুগে থাকেন। তো আপনি একটু বলবেন কি, একটি শিশুর, বড়দেরও হয় কিন্তু শিশুদের বেলায় একটু বেশি হয় এবং অনেক সমস্যা এটা তারা কষ্ট পায়। শিশুর কোষ্ঠকাঠিন্য হয় কেন, এর কারণ কি? অ্যাকচুয়ালি এখন যেটা হয়েছে যে বাচ্চাদের ফুড প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছে। এরা ফ্যামিলি ডায়েটে খুব একটা অভ্যস্ত হচ্ছে না। আর গ্রাম অঞ্চল পর্যন্ত এই যে দোকানগুলি একদম ঘরের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ওরা চিপস, চকলেট, চানাচুর, কোক, আইসক্রিম এইসব খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে। আর শহরে হচ্ছে কি ফাস্টফুডের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে। কারণ ফাস্টফুডে আমরা জানি যে কিছু টেস্টি সল্ট, বিভিন্ন ম্যাটেরিয়াল থাকে, চিজ থাকে, পনির থাকে, যেগুলো একটু টেস্টি। সো বাচ্চারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে এগুলি বেশি সমস্যা হয় যেখানে মা কর্মজীবী। তাহলে মা বাবা দুজনেই কিন্তু সাফিসিয়েন্ট সময় দিতে পারছে না। না পারার জন্য কী হচ্ছে, বাচ্চা যা খায় সেটাকেই আমরা অ্যালাউ করছি। অ্যালাউ করার জন্য ফ্যামিলি ডায়েট না খেলে, যে ফাইবার কন্টেনিং ফুড যদি সে না খায়, তাহলে স্টুলের বাল্কও হয় না, কনস্টিপেশন তৈরি হয়। এইটাই হচ্ছে একটা বড় ধরনের কারণ হয়ে গেছে। ছোটোবেলায় আমরা যেটা দেখেছি, বাড়ির খাবারই কিন্তু আমরা শেয়ার করেছি। আমাদের কিন্তু ওইভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছিল না। কিন্তু এখন আপনি দেখেন প্রত্যেকটা পরিবারেই আর্টিফিশিয়াল খাবার খাওয়ানোর একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। ইভেন বুকের দুধ বাদ দিয়ে কিন্তু আর্টিফিশিয়াল দুধ দিচ্ছে, ফর্মুলেটেড দুধ। এইসব কারণে এই কোষ্ঠকাঠিন্যটার প্রবণতা অনেক বেড়ে গেছে। আমরা তো প্রায় প্রতিদিনের প্র্যাকটিসে প্রচুর রোগী পাই যারা এই কমপ্লেন নিয়ে আসে। তো শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে প্রধানত কি সমস্যাগুলি হয়, কি ক্ষতি হতে পারে? যেটা বেশি সমস্যা হয় যে বাচ্চারা যখনই শক্ত পায়খানা করতে চায় তখন তাদের ব্যথা করে, পায়খানা রাস্তা অনেক সময় ফেটে যায়। ওই ব্যথা করলেই সে চিপে রাখলে পায়খানাটা হোল্ড রয়ে গেল ওর পানিটা যখনই আবার শরীর অ্যাবজর্ব করে নেয় তখন এটা আরও বেশি শক্ত হয়। সুতরাং পরের দিন যখন আবার তার পায়খানার বেগ হয়, সে ওই যে ব্যথার অনুভূতিটা তার মধ্যে কাজ করে, সে পায়খানা করতে চায় না। তখন কি করে দেখবেন, পটিতে বসালে অথবা বাথরুমে বসালে উঠে যায়, এক রুম থেকে আরেক রুমে চলে যায়, লাফালাফি করে, চিপে থাকে, কান্নাকাটি করে, সে ধরে রাখার চেষ্টা করে। আলটিমেটলি যেটা হয়, পায়খানা রাস্তা ফেটে যায়, ওইখান থেকে রক্ত বের হয়, বারবার ফাটে, বারবার জোড়া লাগে। এরকম করতে করতে পায়খানা রাস্তা চিকন হয়ে যায় এবং বাচ্চাদের রুচি চলে যায়, বমি ভাব লাগে, পেট ফোলা থাকে, স্বাভাবিক খাবার খেতে চায় না। তখন মায়েদের জন্য এটা উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়ায়। বাচ্চার ইরিটেবিলিটি গ্রো করে, তার লেখাপড়া বা অন্যান্য মনোযোগ কমে যাবে। আর একটা বড় সমস্যা হয়, পায়খানা বেশি দিন ধরে রাখলে অল্প পায়খানা এসে তার আন্ডারগার্মেন্টস অথবা প্যান্ট, স্কুলে গেছে, স্কুলের প্যান্টে দেখা যাচ্ছে পায়খানা লেগে যাচ্ছে। তাহলে একটা সোশিয়াল এম্বারাসমেন্ট, যেটা গার্ডিয়ানদের জন্য সমস্যা, আবার বাচ্চা যদি একটু বড় হয় তারও একটা মেন্টাল ইফেক্ট এর উপরে পড়ে। তো আমরা এই ধরনের শিশুদের কোষ্ঠকাঠিন্য যাতে না হতে পারে সেই বিষয়ে আপনার পরামর্শ শুনবো এবং দর্শকদের আমরা দিতে চাইব। তো তার আগে যারা এতে আক্রান্ত হয়ে পড়েন বা যে সমস্যাগুলি আপনি বললেন যে একবার হয়েছে, তারপর তার মলদ্বারে ক্ষত হয়েছে বা রক্ত পড়ছে, ব্যথা হচ্ছে, সেই জন্য ধরে রাখছে, সেই সব বাচ্চাদেরকে এ থেকে উত্তরণের জন্য বা এই অভ্যাস পরিবর্তনের জন্য করণীয় কি? এখানে আমরা দুটো জিনিস বিবেচনা আনতে পারি। একটা হচ্ছে যার হয়ে গেছে তার চিকিৎসা কি, আর যাতে হয়নি না হয় তাদের জন্য আমরা কি করতে পারি। যাদের হয়ে গেছে সেই বিষয়টা, যাদের হয়ে গেছে সেটা সম্পর্কে বলি। প্রথম কথা হচ্ছে যে প্যারেন্টসকে এইরকম ধৈর্য ধরতে হবে যে তার সমস্যাটা যতদিন হয়েছে এটা ঠিক হতে তার থেকে বেশি দিন সময় লাগতে পারে।
সুতরাং ঘন ঘন ডাক্তার চেঞ্জ করা, এই ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাওয়া, এখানে ছুটে বেড়ানোর এটা দরকার নেই। একজন ফিজিশিয়ান, আমার মনে হয় যে শিশু বিশেষজ্ঞ, শিশু সার্জন, ইভেন জেনারেল ফিজিশিয়ানরাও এটার চিকিৎসা মোটামুটি জানে। যেটা করতে হবে ফ্যামিলি ডায়েট আগে তাকে অভ্যস্ত করতে হবে। সে কী ধরনের খাবার খেত এইটাকে আগে পর্যালোচনা করে পারিবারিক খাবারের প্রতি তাকে অভ্যস্ত করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টয়লেট ট্রেনিং তাকে দেওয়াতে হবে, যাতে প্রতিদিন সে নির্দিষ্ট একটা সময়ে বাথরুমে বসে। আমরা সাধারণত বলি যে রাতে খাওয়ার পরে বাথরুমে বসলে সেই সময়টা মা বাবা সাধারণত থাকেন, তাহলে সেই সময় মা বাবার সাপোর্টে সে কিন্তু একটা অভ্যাস করতে পারবে। আর এছাড়া ব্যথাটা কমানোর জন্য বাজারে কিছু ওয়েন্টমেন্ট পাওয়া যায়, অ্যানোস্ট্যাট নামে পাওয়া যায়, এরিয়ান নামে পাওয়া যায়, রেকটাল কিছু ওয়েন্টমেন্ট আছে, এই ওয়েন্টমেন্টগুলি ব্যবহার করা যেতে পারে। অবশ করা কিছু ওয়েন্টমেন্ট আছে, যেমন জেসোকেন জেলি বলে, বাচ্চার যখন পায়খানার বেগ হবে তখন পায়খানার রাস্তায় ওই জেলিটা যদি দিয়ে দেয় জায়গাটা একটু অবশ হবে, পিছলা হবে। প্লাস স্টুলটাকে সফট করার জন্য, পায়খানাটাকে নরম করার জন্য বাজারে অনেক ধরনের প্রিপারেশন আছে, ল্যাকলোজ, অ্যাভোলাক, সিনালাক, এই ধরনের ওষুধগুলি খাওয়ালে আস্তে আস্তে ডোজ অ্যাডজাস্ট করে, পাশাপাশি ফাইবার কন্টেনিং ডায়েট যেটা বললাম যে ফ্যামিলি ডায়েট খাওয়া, যদি ফল খায় খোসা সহ খাবে, তাহলে এইগুলি করলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর প্রিভেনশনের ব্যাপারে এটা কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। খুব গুড স্যার। প্রিভেনশনের আগে এই বিষয়ে আর একটু জানতে চাই, আপনি বলছিলেন যে অভ্যাস করানো, একদিকে হচ্ছে বাচ্চার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, একটা ফোবিয়া বা ভয় কাজ করে যে সে ব্যথা পাবে, বসতে চায় না। সেই বাচ্চাকে নিয়ে বসিয়ে রাখলে তাকে ধরে রাখতে হয়, ছেড়ে আসলে সে উঠে চলে আসে। বসিয়ে রাখলেও অনেক বাচ্চা এরকম করে যে যেহেতু তার মধ্যে ভয় কাজ করছে, তার স্টুল পাস হচ্ছে না এবং সে বলে না বাথরুম হচ্ছে না, করব না। সেক্ষেত্রে মানে তারপরও কি এটা করতে হবে? সেইটাই আপনাকে বললাম যে প্রথম মাসখানেক ওকে ওইখানকার অবশ হয়ে যায় বা ব্যথাটা কমে যায় এবং পিছলা হয়, জেসোকেন জেলি ব্যবহার করতে হবে। প্লাস স্টুল সফট করলেই হয়তো একবার তার এক্সপিরিয়েন্স হবে যে আবার শক্ত পায়খানার জন্য ব্যথা পেয়েছে, কিন্তু নেক্সট টাইম যদি স্টুল সফট হয় তাহলে ব্যথার ইন্টেন্সিটিটা কমে যাবে। তখন আস্তে 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 প্রতিদিন বসতে বসতে শিশুটা যখন দেখবে যে না সে আর ব্যথা পায় না এবং প্রতিদিন এভাবে নিয়ম মাফিক যদি চলে যায় তাহলে কষ্টটা হার্ড হওয়ার সম্ভাবনা নাই, তখন সেই জন্য একটু সময় না। আবার এটাও ঠিক যে মাঝে মাঝে কিন্তু হবে, কারণ আমরা তো হিউম্যান বিং, যখন সমস্যা থাকে না তো আমাদের কেয়ারটা কমে যায়, তখন কিন্তু আবার ওই নর্মাল ডায়েটে চলে যায়, কেয়ার থাকে না, হতে পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার বাচ্চা যদি 2 বেলা পোলাও খায়, থার্ড টাইম যেন সে শাকসবজি সহ একটা খাবার খায়। এই জিনিসটা খেয়াল রাখলে, ব্যালেন্স করে চললে আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে। আর আমি আমার রোগীদেরকে সবসময় একটা পরামর্শ দিই, ফার্স্ট ফুড ইজ দ্য লাস্ট ফুড। তাহলে সুবিধাটা কি? এক হচ্ছে ফাইবার অটোমেটিক্যালি পেয়ে গেল, নাম্বার 2 হচ্ছে মায়েরা যেহেতু কর্মজীবী তাদের আলাদা সময় দিতে হচ্ছে না, বাসা যা রান্না করছে ওইটা কিন্তু বাচ্চা খেয়ে ফেললো। 3 হচ্ছে এই স্বাদের সাথে সে অভ্যস্ত হলে তার যে চেঞ্জগুলি, এটার জন্য আলাদা করে শ্রম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর অর্থনৈতিক কথা যদি বলেন, আমার বাসায় আপনার বাসায় একটা গেস্ট আসলে কি আমরা আলাদা কিছু ব্যয় করতে হয়? তা করতে হয় না। তা আমার বাচ্চাকে যদি ফ্যামিলি ডায়েটে অভ্যস্ত করতে পারি তাহলে কিন্তু ওর জন্য বাড়তি 600 টাকা দিয়ে একটা সেরিলাক কিনো, আজকাল তো 100-150 টাকার নিচে কোনো ফাস্টফুডও হয় না, এটা কোনো প্রয়োজনই পড়ে না আসলে। এবং এটার জন্য যে নিউট্রিশনাল স্ট্যাটাসটা, নর্মাল যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতাটা, এটা ন্যাচারাল ডায়েটে যেরকম আসবে কখনোই আর্টিফিশিয়াল ডায়েটে আসবে না। সুতরাং আমাদের মনে হয় এই জিনিসগুলির দিকে একটু লক্ষ্য দেওয়া উচিত। এবার একটু শুনতে চাইব যারা হয়নি বা ছোট বাচ্চাদের, তাদের যাতে না হয়, তাহলে একদম ছোটবেলা থেকে যখন মায়ের দুধের পাশাপাশি, মায়ের বুকের দুধের পাশাপাশিও তাকে চিকিৎসকের পরামর্শে বাইরের খাবার দিতে বাধ্য হচ্ছে 6 মাসের মধ্যেই, তখনও কিংবা তারপরে যখন বাইরের খাবার দিচ্ছে তখন কি ধরনের খাবার দেওয়া উচিত এবং কি নিয়মকানুন মেনে চললে ওই বাচ্চাটা কনস্টিপেশনের ঝুঁকিতে পড়বে না? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই জন্যই যে এর জবাবটা আসলে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দিতে চাই। বইপত্রে এরকম কথা লেখা নাই, আসলে জেনারেল একটা পারসেপশন মায়েদের মধ্যে চলে এসেছে। আমাদের প্রত্যেকের পরিবারে এখন 1টা বা 2টা বাচ্চা, এই যে আমরা বাচ্চাগুলিকে কেয়ার নিতে যেয়ে ওভার কেয়ার নিয়ে ফেলতেছি, তাদের দাবি পূরণ করতে যেয়ে অস্বাভাবিক দাবিতে তাদেরকে অভ্যস্ত করে ফেলতেছি। এটা খুবই একটা খারাপ জিনিস। এই জন্য আমি মনে করি যে মায়েদের একটা ধারণা হচ্ছে যে আমার বাচ্চা কোনো কারণে কাঁদলি মনে করে যে আমার বুকের দুধে পেট ভরে না, অথবা নানি দাদি বা কারো কাছ থেকে শুনে আসে জমকের বাচ্চার ডিব্বা খাওয়ায়, স্বাস্থ্য ভালো হয়েছে। তো এই জিনিসটাকে তারা যদি একটু ডিপলি চিন্তা করে যে না, আমার শারীরিক গঠন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষের মতো করে দেন নাই, কেন দেন নাই? আমার বাচ্চার রিজিকের ব্যবস্থা উনিই করেছেন।
সো একটু ধৈর্য ধরতে হবে। একটা ছোট বাচ্চা যখন হবে অলমোস্ট ট্রাই করতে হবে সেজন্য ব্রেস্ট ফিড করে আপ টু 5 মান্থস। এখন একটা প্রবলেম প্রায়ই আমাদের চেম্বারে এসে বলে যে আমার তো ছুটি শেষ, 3 মাস হয়ে গেছে, আমি এখন যাব কর্মস্থলে, আমার বাচ্চাকে 4-5 ঘন্টা কেমনে রাখবো, তখন কিন্তু বোতল ফিডিং শুরু হয়ে যায়। আমি বলবো যে এখন অবশ্য ছুটি 6 মাস 6 মাস এই প্রবলেমটা নাই। অবশ্য প্রাইভেট সেক্টরে এখনো 6 মাস দিচ্ছে না, সবাই সেটা দিচ্ছে না। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে ব্রেস্ট পাম্প করে রেখে যাওয়া যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি কোনো কারণে আর্টিফিশিয়াল ফিড দিতেই হয় তাহলে জেনারেল পিপলদের একটা ধারণা যে বাচ্চাকে ঘন করে দুধ খাওয়ালেই পায়খানার সমস্যা, ওরা খুব পাতলা করে দেয়। বানানোর কিন্তু একটা নিয়ম আছে, 30 ml পানির মধ্যে পুরোপুরি 1 চামচ দুধ দিতে হবে। এই কনসেন্ট্রেশন না দিলে হবে না। আর বাজারে কিছু ফর্মুলা আছে যেগুলো একটু পায়খানা নরম করে, সেগুলির দিকে লক্ষ্য রেখে আমার মনে হয় ব্যাপারটা প্রেসক্রাইব করা উচিত। আর যেসব বাচ্চা উইনিং পিরিয়ড মানে 6 মাস হয়ে গেছে, 5.5 মাস হয়ে গেছে, তাদেরকে ব্রেস্ট ফিড যতটুকু পাবে এনাফ, 2 বার যদি ফ্যামিলি ডায়েট খায় আর ফাঁকে যতটুকু বুকে দুধ পাবে এটা যথেষ্ট। সুতরাং এই 2টা ফর্মুলা যদি কেউ মেনে চলে, আরেকটু বড় বাচ্চার ক্ষেত্রে ওই টেবিলে বড় করে লিখে রাখতে হবে ফার্স্ট ফুড ইজ দ্য লাস্ট ফুড। তাহলেই আমার মনে হয় যে এই সমস্যাটার একটা মানে জেনারেলি একটা সলভ হয়ে যাবে। আমি মনে করি রেগুলার ফ্যামিলি ফুড ইজ দ্য বেস্ট এবং রেগুলার ফ্যামিলি ফুডেও যেন আমরা স্বাস্থ্যসম্মত ব্যালেন্স ডায়েট সবাই খাই, সেই প্রত্যাশা থাকলো। এবং নিশ্চয়ই আমাদের দর্শক যারা দেখলেন তারা সেটা ভেবে চিন্তে চলবেন তাদের সন্তান এবং নিজেদের উপকারের জন্যই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় বলে শেষ করি, দেখেন আমাদের দেশে কিন্তু বাইরের কান্ট্রির মতো না ফোর্টিফাইড ফুড না, ভেরিয়েশন কিন্তু আছে। সো এই ভেরিয়েশনে একটা অভ্যস্ত করা, আর কিছুই না। কিন্তু গ্রামের বাচ্চাদের সমস্যা কম, শহরের বাচ্চাদের সমস্যা একটু বেশি বিকজ আর্টিফিশিয়াল ফুড। আমি মনে করি যে সবাইকে এই দিকটা খেয়াল রাখলে নজর রাখবে, আমরাও আশা করছি দর্শকরা শুনছে তারা নজর রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুর কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কি করে দূর করা যায়, কি করে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো হ্যান্ডসের একটা মুভমেন্ট, সেটাকে আমরা সুপারসেট প্রোগ্রামে নিয়ে যাবো। ট্রাইসেপ এবং বাইসেপটাকে আমরা একসাথে হিট করবো। এক্সারসাইজটা সবাই যারা জিমে যারা যাচ্ছে তাদের জন্য একটা বেসিক মুভমেন্ট, সবাই এক্সারসাইজটা করে। কিন্তু যে রিজনে আমরা এক্সারসাইজটা করবো এর সাথে আমরা কিছু ট্রিক অ্যাড করে দিব। রিজনটা হচ্ছে এই, খুব তাড়াতাড়ি যাতে হাতের মানে ম্যাসিভনেসটা যাতে বেড়ে যায়। অনেকে যারা জিমে যাচ্ছে অথবা যারা এক্সারসাইজটা পিক আপ করেছে, অনেকদিন এক্সারসাইজ করার পরও দেখা যায় যে হাতের ভিজিবল ওই পরিমাণ চেঞ্জ হয় না, তখন একটু হয়ে যায়, ওরা অধৈর্য হয়ে যায়, খুব তাড়াতাড়ি হাতটাকে করতে চায়, বাড়াতে চায়। তো রেগুলার প্রোগ্রামে দেখা যায় যে গ্র্যাজুয়ালি আপনার হাতটা বাড়বে, কিন্তু কিছু ট্রিক যদি আমি অ্যাপ্লাই করি যে জিনিসটা হবে আপনার হাতটা খুব র্যাপিডলি বাড়বে। র্যাপিডলি বলতে বোঝাচ্ছে যে একটা ট্রিক আছে, যে ট্রিকের মাধ্যমে আপনি একদিনে আপনার হাতটা 1 ইঞ্চি পর্যন্ত আপনি বাড়াতে পারবেন। এখন প্রথমে আমি এক্সারসাইজটা দেখাবো, এরপরে বলবো যে ট্রিকটা কীভাবে আপনি করবেন। যদি ট্রিকটা আপনি কমপ্লিটলি যদি করেন ফলো করেন, তাহলে জাস্ট উইদিন 24 আওয়ার্সে আপনার হাতের ভিজিবিলিটি 1 ইঞ্চি বেড়ে যাবে। এখন প্রথমে দেখুন যে এক্সারসাইজটা আমরা কীভাবে করবো, এরপর আমি ট্রিকটা বলে দিচ্ছি আপনাদের। ওকে ট্রেডিশনাল যে ট্রাইসেপের যে মুভমেন্ট, একদম বেসিক মুভমেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেঞ্চ প্রেস। সেটা হচ্ছে ট্রাইসেপের স্ট্যান্ডিং অবস্থায় করবো আমরা। ওকে গো, খেয়াল করবেন আগেও আমরা দেখিয়েছিলাম এই মুভমেন্টে, বেসিক মুভমেন্টে কীভাবে এক্সারসাইজটা করতে হয়। যে আপার আর্মস ফিক্স থাকবে, শুধু ফোর আর্মসটা আপ ডাউন করবে এবং অল দ্য ওয়ে নিচের দিকে নামবে, উপরে উঠবে। নিঃশ্বাসটা হচ্ছে নাক দিয়ে নিবে, যখন নামবে উঠবে তখন মুখ দিয়ে ছাড়বে। ওকে, এইটা 12 রেপিটেশন যখন আপনার শেষ হয়ে যাবে তখনই জাস্ট এটা রাখবেন। ওকে, রাখার পরে সঙ্গে সঙ্গে আপনার অপোজিং মাসল যেটা বাইসেপের সেটাতে আপনি হিট করবেন। গো, এখানে সেম থাকবে। আপনি খেয়াল রাখবেন যাতে আপনার এলবোটা সামনের দিকে না যায়। সামনের দিকে চলে গেলে আপনার ডেলসে মাসেলে গিয়ে কাজ করবে। ম্যাক্সিমাম আপনার মুভমেন্টটা হবে হচ্ছে আপনার ফোর আর্মস থেকে, আপার আর্মসটা থাকবে, কিন্তু পাওয়ারটা থাকবে হচ্ছে আপনার বাইসেপ থেকে। যখনই 12 রেপিটেশন হয়ে যাবে তখন রেখে দিবেন। এটা এই 2টা এক্সারসাইজ মিলে এটাকে আমরা বলি এক সেট। আমরা এই প্রোগ্রামটাকে বলছি হচ্ছে সুপার সেট। এভাবে আপনি 3 সেট মারবেন। রিপিটেশন হবে এমন একটা ওয়েট নেবেন যে ওয়েট আপনি 12, গ্র্যাজুয়ালি একটু বাড়াবেন, অল্প করে বাড়াবেন 10, এরপর গ্র্যাজুয়ালি বাড়াবেন 8, 12, 10, 8, এই 3 সেট। ওকে, এখন আপনি বলবেন যে এক্সারসাইজটা কিন্তু আমরা সবসময় করি এবং যে কোনো জিমে গেলে এক্সারসাইজটা কিন্তু সবাই করে, তাহলে আমি 24 ঘন্টা 1 ইঞ্চি কীভাবে বাড়াবো হাতটা। ট্রিকটা হচ্ছে আপনি এক্সারসাইজটা যখন আপনি যদি মনে করেন আপনার প্রোগ্রাম থাকে যে আপনি হাতটাকে আগে বাড়াবেন, তাহলে যে জিনিসটা করবেন আপনি আপাতত অ্যাটলিস্ট 48 আওয়ার্স মানে জিমের কোনো মুভমেন্ট করা অথবা যে কোনো ধরনের এক্সারসাইজ করা আপাতত বন্ধ করবেন। 48 আওয়ার্স বন্ধ করার পরে যেদিন এই প্রোগ্রামে যাবেন সেদিন যে জিনিসটা করবেন, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত
এভরি 1 আওয়ার আপনি এই এক্সারসাইজটা 3 সেট করে মারবেন। ইটস ভেরি ভেরি সিম্পল। এই এক্সারসাইজটা করতে আপনার 5 থেকে 6 মিনিটের বেশি লাগবে না, কিন্তু খেয়াল করবেন যে এভরি 1 আওয়ার এইটা করবেন এবং খেয়াল রাখবেন যে সারাদিনে যাতে অ্যাটলিস্ট 8 বার এই জিনিসটা হয় আপনার, মানে 1 ঘন্টা পর পর যাতে 8 বার হয়, মানে অ্যাটলিস্ট আপনার 8 ঘন্টা যাতে আপনি এইতে থাকেন, প্রোগ্রামে থাকেন। এরপর আবার 48 আওয়ার্স আপনি রেস্টে চলে যাবেন, কোনো ধরনের মুভমেন্ট করবেন না চেস্টের, না ল্যাটসের, না লেগসের, কোনো কার্ডিওভাস্কুলার মুভমেন্ট কিছুই আপনি করবেন না। আবার 48 আওয়ার্স চলে যাবেন রেস্টে চলে গেলে 48 আওয়ার্স পরে যদি আপনি মেজারমেন্ট নেন, দেখবেন যে মিনিমাম 1 ইঞ্চি হাত আপনার বেড়ে গেছে। কারো আবার দেখা যায় 1 ইঞ্চির বেশি বেড়ে যায়। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা করার সময় আপনি কোনো রকমের যদি আপনি যদি প্রোটিন ইনটেক যদি না করেন, যদি আপনার ফুড হ্যাবিটে কোনো রকম যদি নিউট্রিশন যদি কমে যায়, তাহলে কিন্তু এই পরিমাণ ভিজিবল চেঞ্জ হবে না। বরং বলবো কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার খাওয়াটা বাড়িয়ে দেবেন, কিন্তু খাওয়া মানে কি বাড়াবেন না, ফ্যাট বাড়াবেন না, কার্বস বাড়াবেন না। কার্বস এবং ফ্যাট যা থাকে তাই থাকবে। এর সাথে আপনি যে জিনিসটা করবেন যে আপনি প্রোটিনটা করে দিবেন, বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে 48 আওয়ার্স পরে যে এইটা পাবেন। 48 আওয়ার্স পরে আপনি যে নর্মাল মুভমেন্টটাই করতে পারবেন। তবে এই প্রোগ্রামটা আপনি প্রত্যেক সপ্তাহে কখনোই আপনি যদি করেন, তাহলে আপনার কিন্তু মাসলগুলো কিন্তু ব্রেকডাউন হবে। এটা আপনি যেটা করতে পারেন 2 থেকে 3 মাস পরে একবার করতে পারেন। এইভাবে গ্র্যাজুয়ালি আপনি হাতের ম্যাসকুলারিটি অথবা মেজারমেন্টে আপনি অ্যাডাপ্ট করতে পারবেন। প্রিয় দর্শক, যারা ডায়াবেটিসে আক্রান্ত, কিছু খাবার তাদের ডায়াবেটিসকে বাড়িয়ে দিতে পারে, অথবা এখানে পরিমিত খাবার খাওয়ারও অত্যন্ত গুরুত্ব আছে। তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই ডায়াবেটিসে আক্রান্তরা কি খাবেন, কেন খাবেন। প্রিয় দর্শক, ডায়েট নিয়ে আজকাল আমরা সবাই কিন্তু অনেক বেশি ভেবে থাকি এবং ডায়েটের গুরুত্ব কিন্তু এখন অনেক বেশি। আজকে আমি আপনাদেরকে যারা ডায়াবেটিক রোগী তাদের ডায়েট সম্বন্ধে একটু ধারণা দিতে চাই। ডায়াবেটিস হলে সবারই কিন্তু ধারণা যে খাদ্যটাকে, বিশেষ করে কার্বোহাইড্রেটকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এটা যেহেতু রক্তের শর্করার সাথে রিলেটেড একটি রোগ এবং মেটাবলিক একটি ডিজিজ, তাই আমাদের সবারই ভাবনা হচ্ছে কিভাবে রক্তের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু অনেক রোগীদেরই এই সম্বন্ধে ধারণা নেই যে আসলে কিভাবে ডায়াবেটিসের ডায়েট মেনটেন করলে খুব সহসাই আপনি ডায়াবেটিক জনিত জটিলতাগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। সবচেয়ে প্রথম হচ্ছে যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের হচ্ছে সময় মেনটেন করতে হবে। আমি সবসময় আমার রোগীদেরকে বলে থাকি যে ডায়াবেটিস মানেই হচ্ছে এটি একটি ক্লক ডিজিজ, অর্থাৎ আপনি যদি ঘড়ির কাঁটার সাথে নিজের খাবারগুলোকে মেনে চলতে পারেন, সেই ক্ষেত্রে অনেক সহসাই কিন্তু আপনি রক্তের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু অনেকেরই একটি ভুল ধারণা হচ্ছে যে শুধু ভাত আর রুটি কম খেলেই মনে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এটি কোনো ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের জটিলতাও তৈরি করে থাকে। তাই রক্তের শর্করাকে খুব সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য সকালের খাবারটিকে আপনি অবশ্যই 8টা থেকে 8:30টার মধ্যে শেষ করে ফেলবেন। অবশ্যই আপনাকে 11টা 10:30টার মধ্যে একটি মধ্য সকালের খাবার খেতে হবে এবং দুপুরের খাবারটি আপনি চেষ্টা করবেন 1:30টা থেকে 2টার মধ্যে শেষ করতে। অবশ্যই ভুলবেন না 4টা থেকে 5টার মধ্যে একটি হালকা খাবার নিতে। এবং যারা ডিনারের ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, কেননা আপনার ডিনারের টাইমিং যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফাস্টিং ব্লাড সুগার যেটা বলি আমরা, সেটা অনেক বেড়ে যেতে পারে। আর এই ফাস্টিং ব্লাড সুগারই কিন্তু আমাদের সারাদিনের সুগার অর্থাৎ র্যান্ডম সুগারটিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেই জন্য ডিনারটি অবশ্যই আপনি 8টা থেকে 8:30টার মধ্যে শেষ করে ফেলবেন। অবশ্যই ভুলবেন না রাতে শোয়ার আগে অর্থাৎ 10টা থেকে 10:30টার মধ্যে আরেকটি খাবার নিতে। সাধারণত যারা ইনসুলিন নেয় তাদের জন্য এই খাবারটি অনেক বেশি জরুরি, কেননা ইনসুলিন যারা নিচ্ছেন তাদের কিন্তু অনেক সম্ভাবনা থাকে মধ্যরাতে অর্থাৎ 2টা থেকে 3টার দিকে বা ভোর রাতের দিকে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার, যেটা খুবই মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ। এবং এই ক্ষেত্রে আমরা শোবার আগে সবসময় সাজেশন দিয়ে থাকি রুগীকে দুধ বা দুধ জাতীয় কোনো খাবার, যেমন সেটা টক দই হতে পারে। সুতরাং আপনি ডায়াবেটিস রুগীদেরকে আজকে আমি এটাই বলতে চাই যে খাবার শুধুমাত্র নিয়ন্ত্রণ না, মিষ্টি খাবার অ্যাভয়েড করলেই শুধু হবে না। ডায়াবেটিসকে প্রপারভাবে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে খাবারের সময়টাকে অবশ্যই মেনে চলতে হবে। অর্থাৎ ডিসিপ্লিন ছাড়া কখনোই ডায়েট প্রপার ওয়েতে মানলেও সেটা আপনার কাজে লাগবে না। ডায়াবেটিসের প্রথম রুলসই হচ্ছে ডিসিপ্লিন এবং ডায়েট। যখন আপনি এটা মেনে চলতে সক্ষম হবেন তখন অবশ্যই আপনি ওষুধ বা অন্য ইনসুলিনকে এড়িয়ে চলতে পারবেন। আর যখন ডায়েট এবং ডিসিপ্লিন আপনাকে শুধুমাত্র সাহায্য করতে পারছে না, তখন হয়তো আপনি মেডিসিন বা ইনসুলিনের প্রয়োজন হবে। সুতরাং আপনার খাবার শুধুমাত্র কমিয়ে না, খাবারটিকে সুনির্দিষ্টভাবে ভাগ করে সারাদিনে একটি ব্যালেন্স নিউট্রিশনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবেন।
প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ঘন ঘন অ্যান্টাসিড জাতীয় ঔষধ গ্রহণের ফলে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তাই এ ধরনের অভ্যাস পরিহার করুন। যে কোনো ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, মুখের স্বাস্থ্য তা এমন একটা জিনিস যেটাকে পুরো আপনার বডির পুরো স্বাস্থ্যটাকেই মুখ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কারণ এই মুখ দিয়ে আপনি খাওয়া দাওয়া সব কিছু গ্রহণ করছেন, যেটার নিউট্রিশনের মাধ্যমেই কিন্তু আপনার বডিটা সুস্থ থাকছে। আর মুখ যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, তার স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমার পুরো বডিটাই থাকবে না। এই কারণে আমাদের কি উচিত, যে মুখটাকে আগে সুন্দর রাখা উচিত। সেইটা রাখার জন্য কি কি করণীয় আমাদের? একটা কথা হচ্ছে, আপনি দেখেন আমরা সবাই জানি নিয়মিত আমরা দাঁত ব্রাশ করি, অনেক সময় মাউথ ওয়াশ করি, কুলি করি। কেন? মুখগহ্বরটা যেন ওয়াশ আউট হয়ে যায়, ধুয়ে যেন ক্লিন হয়ে যায়। অনেক সময় আমরা এই যে ওয়াশ আউট করার যে পদ্ধতি, এখানেই যদি কোনো গরমিল থাকে অথবা যদি টাইমিংয়ে কোনো অসুবিধা থাকে, যেমন আমরা সবাই দেখেন সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করি, কিন্তু আমাদের দেশে এখনও কিন্তু অভ্যাসটা গড়ে ওঠে নাই, যেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করে যাওয়া। এটাই কিন্তু বেশি দরকার। এটি আমাদের বেশি দরকার, যে রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে যদি কেউ দাঁত ব্রাশ করে ভালো করে কুলি করে ঘুমায়, তাহলে কিন্তু তার ওরাল হাইজিনটা অনেক % ভালো থাকবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।